আচ্ছা, আমাদের স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি স্যার। জি দেখা যাচ্ছে স্যার। হুম। আমরা ছবিটাকে একটু কেটে দিই, যে অংশটা আমাদের এত প্রয়োজন নাই। কাটার সময় আপনি এটা খেয়াল রাখবেন, যদি আপনি ছবিটাকে অরিজিনালি ছোটো করতে চান তাহলে এটা সিলেক্ট থাকতে হবে। এটা যদি উঠিয়ে রাখেন তাহলে ছবি কিন্তু কাটবে না, এটা তো জানেন। জি স্যার, এর আগে দেখেছিলাম। আমরা গ্রেডিয়েন্টের রিপিটে যাব না, আমাদের গ্রেডিয়েন্টের পরে এখানে যে দুইটা টুলস আছে, এটার মধ্যে তিনটা আছে, এটার মধ্যে আরও তিনটা আছে, এগুলো আপনারা নিজে দেখে নেবেন। এগুলোর ওই রকম প্রয়োগ নাই এক। আর সেকেন্ড হচ্ছে এটা সহজ, আপনাকে কেউ দেখিয়ে দিতে হবে এরকম কিছু নাই এটার মধ্যে, ঠিক আছে? জি স্যার। তো এই জন্য আমরা কিছু কাজ আপনাদের জন্য রেখে দিলাম, কি আপনারা নিজেই এটা বুঝেন, চিন্তা করেন এটা কেন ব্যবহার হয়, কোথায় ব্যবহার হয়। আমরা টেক্সটে চলে যাচ্ছি। টেক্সটের মধ্যে যদি আপনি ক্লিক করেন, আপনার ওই মেনুটা দেখবেন পরিবর্তন হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক না? জি স্যার। তো এখানে যে অপশনগুলো আছে, এটা আসলে অপশন বার বলতে হবে, এটাকে মেনু বলা যায় না, এটা হচ্ছে অপশন। মেনু হচ্ছে এগুলা। তো এখানে প্রথমেই যেটা আছে এটা হচ্ছে ফন্ট চেঞ্জ করা। আপনি কী ফন্টে কাজ করবেন, আপনি যখন এটা লিখবেন, লেখাটা আপনার কোন ফন্টে হবে, তো এটা আমরা বুঝি, এগুলো নিয়ে আসলে আমাদের কথা না বললেও চলে। তো এটা হচ্ছে বোল্ড ইটালিক আন্ডারলাইন, এটা ফন্টের উপরে ডিপেন্ড করে। কিছু কিছু ফন্ট আছে এটার মধ্যে একটা থাকবে, কিছু ফন্টে যান আপনি এখানে দেখবেন 7টা 8টা পেয়ে গেছেন ধরুন। তো যাই হোক, এখানে হচ্ছে লেখার সাইজটা কী নেবেন আপনি। তো এখানে যদি 72 পর্যন্ত আছে, আপনি এটা আসলে লিখে দেবেন যে আপনার কত চাচ্ছেন আপনি। আর স্মুথটা কি, স্মুথটা আমরা প্র্যাকটিক্যাল দেখতে হবে। ধরেন আমি একটা 50-এ এখানে কিছু লিখলাম, যখন আপনি ক্লিক করবেন এটা তো সিলেক্ট আছে, যদি কোনো অপশন সিলেক্ট থাকে আপনি যা লিখবেন তাই আসবে। LEDP, এটা ক্যারেক্টার স্পেসিংটা একটু বেশি, ঠিক না? ওটা আমি দেখে নিচ্ছি। জি স্যার। এটা আমরা পরে দেখবো কীভাবে ঠিক করছি। এই হচ্ছে আমাদের লেখা, ঠিক আছে? তো আমরা যখন কোনো জিনিস লিখি, আমি আবার লেখা দেখাচ্ছি, LEDP যখন লিখলাম আমরা, যদি আপনি এটাকে ক্লোজ করে দেখেন, কাছে থেকে দেখেন, তাহলে কি হয় দেখেন। আপনি অ্যাপ্লাইয়ে দেন, দেখেন কীরকম। আমরা আসলে রাউন্ড কম পাইছি, হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে। আমরা এরকম করতে জি পারি, স্যার। পিকচারের উপরে না লিখে আমরা একটা পেজে চলে যাই। আপনার আচ্ছা, একটা জিনিস বুঝেন আপনি, নিউ লেয়ার, নিউ লেয়ার নিয়ে করা যায় না? নিউ লেয়ারে করা যায়, আমরা চাচ্ছি ছবিটার মধ্যে কাজ করব আলাদা করে। আবার একটা বিষয় বুঝেন আপনি, লেখার যে বিষয়টা, লেখাটা হচ্ছে ভেক্টর প্রযুক্তি। ভেক্টর যেটা হচ্ছে, ভেক্টরটা হলো কি, যে ওইখানে আসলে আপনার সাইজ ছোটো বড়ো করেন, রেজুলেশনের মধ্যে কোনো সমস্যা হয় না, রেজুলেশন যা আছে তাই থাকবে। আপনি একটা লেখার সাইজ, এটার যে, এটার মধ্যে রেজুলেশনের বিষয় নাই, বুঝতে পারছেন? এখানে কোনো রেজুলেশন নাই, আপনি কি সাইজ করবেন, যতবার ইচ্ছা করেন আপনি ছোটো বড়ো করেন, এটার রেজুলেশন নষ্ট হবে না, কারণ এটা পিক্সেল দিয়ে তৈরি না। টাইপ টুলে স্যার অটোমেটিক লেয়ার তৈরি হয়। হ্যাঁ, টাইপ টুলের জন্য নতুন একটা লেয়ার তৈরি হয়, এটা আমরা দেখবো, আমরা বলবো আপনাদের। এখন আমি যেটা দেখতে যাচ্ছি, এই যে সাইড দিয়ে দেখছেন আপনি, অস্পষ্ট হয়েছে, ঠিক না? জি স্যার। এটার অনেকগুলা ধরন আছে, আপনি দেখেন। আপনি যদি টাইপ টুলের মধ্যে থাকেন, এটা আসলে স্মুথ আছে এখন, জেনারেলি কিন্তু এরকম থাকে, এরকম খেয়াল করেন। প্রথমে কিন্তু আপনি লিখলে এরকমই হবে, তো এটা অনেক দেখেন অনেক অস্পষ্ট হয়ে যায়। আপনি যদি দেখেন যে অনেক বিষয় আছে, রাউন্ডের মধ্যে এটা বেশিরভাগ বোঝা যায়, স্ট্রেটে বুঝবেন না আপনি, যেমন সোজা এখানে বুঝবেন না কিছু।
যখনই রাউন্ডে যাবেন আপনি দেখবেন এটা অনেক বেশি অস্পষ্ট হয়ে গেছে। এটা এখানে স্মুথ করা যায়। বেশ কয়েকটা ধরন আছে স্মুথের, যেমন আপনি শার্পে দেন একরকম হয়েছে। আপনি যদি সাধারণত আমরা মানে এই স্মুথটাই ব্যবহার করি। 19-20 একটার সাথে আটটার পার্থক্য খুব বেশি নেই। আপনি দেখেন জি স্যার। শুধু নান দিলে আপনি পার্থক্যটা বুঝবেন। তাহলে এটা আমরা বুঝলাম, এটা মোটামুটি নতুন অপশন। এটা ওয়ার্ড, এক্সেল এগুলোতে পাবেন না আপনি। তো তারপরে যেটা হচ্ছে অ্যালাইনমেন্ট তো আমরা বুঝি, ঠিক না? লেফট, সেন্টার, রাইট, জি স্যার। জি এটা আমাদের দেখানোর প্রয়োজন নাই। এরপরে যেটা হচ্ছে কালার আমরা বুঝি যে লেখার মধ্যে আমরা যে কোনো কালার প্রয়োগ করতে পারি। ওটা সিলেক্ট করে আসতে হবে লেখাকে। আপনি সিলেক্টটা থাকবে না, যখন আপনি এখানে যাবেন সিলেক্টটা উঠে যাবে। ইচ্ছে মতো আপনি কালার দিতে পারেন। কালারের ক্ষেত্রে আমরা সংক্ষেপে বলে দিই, যেটা হচ্ছে প্রত্যেকটা কালারের কোড এখানে কিন্তু তৈরি হয়, কালার কোড। আপনি যখন কোনো মিক্স কালার ব্যবহার করবেন, যদি এটা পার্মানেন্টলি রেখে দিতে চান আপনি যে এই কালারটা আমি ব্যবহার করব বিভিন্ন লেখার মধ্যে, এটা আমার এটা ব্র্যান্ড কালার, বিভিন্ন ব্র্যান্ডের কালার হয় কিন্তু, ঠিক না? জি স্যার। ওটা এক্সাক্ট বলা যায় না, এটাকে আপনি কোন ব্লু বলতে পারেন না। তো আপনি যদি এটাকে এখান থেকে কপি করে নিয়ে এখানে রেখে দেন, ছোটো করে আপনি রেখে দেন, নতুন টেক্সট নিতে হবে। এটা কি না বুঝতে, যদি বুঝেন না তো এখানে আপনি লিখলেন এটা এরকম লিখতে হয়, বুঝছেন? যখন আপনি অনেক প্রজেক্টে কাজ করবেন আপনাকে কালার কোডগুলো বলে দিতে হবে। এরকম আপনি রেখে দিলেন, এই হচ্ছে আপনার কালার কোড। ধরেন টাইটেল কালার কোড, আপনি ধরেন হেডলাইন কালার কোড, ধরেন আপনি এরকম বললেন আপনি যে এটার কালার কোড হচ্ছে এই, এটার কালার কোড হচ্ছে এই। তখন হয় কি যে ধরেন আপনি নতুন কিছু লিখলেন, যখনই আপনি টেক্সটে ক্লিক করবেন আপনার লেয়ারের মধ্যে, লেয়ার কোথায়, তো বড় হইল কেন? ধরেন আপনি এখন আবার কোনো জিনিস লিখতেছেন, একটা এখানে একটা জিনিস লিখলেন, আপনি যখন ক্লিক করবেন আলাদা একটা লেয়ার হয়ে যায় কিন্তু, দেখছেন? জি স্যার। যখনই ক্লিক করবেন টি নামে টেক্সট লেয়ারটাকে বলে। তো ধরেন আপনি এই জায়গার মধ্যে অন্য কিছু লিখলেন, যখনই আপনি চাইবেন এই লেখাকে আপনার ওই কালার কোডটা অ্যাপ্লাই করতে, অনেক হয়তো বুঝেন, তারপরে দেখাইলাম, এটা আসলে একটা বেসিক বিষয়। ওইটার কালার কী দিবেন আপনি? আপনি যদি এই কোডটা কপি করে নিয়ে যান, করে এখানে আসেন, এখানে আপনি পেস্ট করে দেন, চেঞ্জ হয়েছে তো? ওই কালারটা 100% আপনি পেয়ে গেলেন, সন্দেহ নাই যে এটা এক্সাক্ট হইল কি না, এইটা ওইটা এইসব আবিজাবির মধ্যে গেলেন না আপনি। এটা হচ্ছে প্রফেশনালিজম। আপনি যখন কাজ করবেন আপনার কালার কোড ডিক্লিয়ার করতে হবে। সব কাজের জন্য না, কাজের ধরনের উপরে নির্ভর করে। সেন্সিটিভ কাজ যেগুলো, একটা ব্র্যান্ডের যখন কাজ করবেন সে যে কালার ব্যবহার করবে আজীবন তো একই কালার ব্যবহার করবে ওর টাইটেলে, তো ওকে আপনার কালার কোড জানিয়ে দিতে হবে। সে যে মুখস্থ করেও নিতে পারে, বুঝছেন? 0070A9 এই হচ্ছে ওর কালার কোড। ওইটা যখনই সে অ্যাপ্লাই করবে অনলাইনে গিয়ে যদি এটা লিখে সাথে সাথে এটা মানে কী কালার দেখিয়ে দিবে ওকে, বুঝতে পারছেন? সে মুখে একজনকে বলে দিতে পারলো যে আমার জন্য একটা ব্যানার তৈরি করেন, আমার টাইটেল হবে এই কোড কালার আর নিচের অংশ হবে এই কোড কালারে। তো এটা মুখ দিয়ে বলে দিলেও সে ওই যে কাজ করবে সে বুঝে নেবে কালার কী হবে, আসলে ঠিক কালার দিল কি না এটা নিয়ে আপনার সন্দেহ থাকতে হবে না, বুঝতে পারছেন? নীল বলে আসলে কিছু নাই কম্পিউটারে, নীল হলুদ সবুজ এগুলো কিছু নাই। কী জন্য নাই? হলুদের মধ্যে 1000 প্যাটার্ন আছে,
তো এখানে আচ্ছা, কোন হ্যাঁ। হলুদ আপনি বলবেন, ঠিক না? তো যে জি জন্য স্যার। আপনাকে এই কোডটাই কল করতে হবে। এগুলা তো যারা ওয়েব ডিজাইনে কাজ করে এটা বাধ্যতামূলক, এগুলো জানতে হয় ওদের। আর ওরা কোড নিয়েই লিখে, ওদের কোড অনুযায়ী ওয়েবসাইটের কালার পরিবর্তন হয়। আপনাদের স্যার। একটা টার্গেট থাকা উচিত। কি হচ্ছে জানেন, টার্গেট হচ্ছে এরকম যে আপনি যদি কম্পিউটারে প্রফেশনাল হতে চান, আপনার জি স্যার। একটা দূরের টার্গেট থাকতে হবে। ধরেন আমি গ্রাফিক্স ডিজাইন করব, গ্রাফিক্স ডিজাইন শেখার পরে ওইটার সাথে রিলেটেড হচ্ছে যেমন ধরেন ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপ। তো ওয়েব ডেভেলপে যখন আপনি যাবেন, দেখবেন ওইখানে যখন আপনি ফ্রন্ট পেজ ডিজাইন করবেন তখন ফটোশপ দিয়ে ডিজাইন করতে হয়। একটা লোগো বানাবেন, ওইটা দেখবেন আপনার ইলাস্ট্রেটর দিয়ে বানাতে হয়। ওই ফিরে আসতে হবে আপনার এই প্রোগ্রামগুলোতে। তো এটা হচ্ছে একটা জি স্যার। বেসিক নলেজ নিলেন আপনি ওয়েব ডিজাইনের। গ্রাফিক্স ডিজাইনে দক্ষ হওয়া মানে কি, আপনি ওয়েব ডিজাইনের অর্ধেক শিখে নিলেন। 50% ওয়েব ডিজাইন আপনি বুঝে জি গেছেন, স্যার। কারণ ফ্রন্ট এন্ড ডিজাইন যেগুলো ওইগুলো আপনি বুঝে গেছেন। এখন ব্যাক হ্যান্ডে যাবেন, ব্যাক হ্যান্ড কোডিংয়ের বিষয়। তো ওইটা শিখে আপনার কাছে কঠিন জি স্যার, হবে না। আমারও ইচ্ছা আছে স্যার। হ্যাঁ, কেন কঠিন হবে না? যারা গ্রাফিক্স স্যার। শিখে নেয় তাদের জন্য ওয়েব ডিজাইনটা সহজ, কারণ সে অনেক বিষয় বুঝে গেছে, জি স্যার। কালার বুঝে গেছে, অনেক বিষয় বুঝে গেছে, মেজারমেন্টগুলো বুঝে গেছে, কোথায় কী রাখবে, কিভাবে রাখবে। তো আসলে একটা ওয়েব কন্টেন্টের বেশিরভাগ কন্টেন্টই হচ্ছে পিকচার, বুঝছেন, ছবি। তো যেহেতু ফটোশপ জি ছবি স্যার। নিয়েই কাজ, তাহলে আপনি ছবির কাজগুলো বুঝে যাওয়া মানে কি হচ্ছে, আপনি ওয়েব ডিজাইনেরও অনেক কিছু বুঝে গেলেন। জি স্যার। এভাবে আপনাকে আগাতে হবে। যখন আপনি ওয়েব ডিজাইন শেষ করে নেবেন তখন চিন্তা করতে হবে আর কিছু করার। আপনি কাজ করবেন, হ্যাঁ স্যার, হ্যাঁ এটা সেটাই। ঠিক আছে, কাজটা তো আপনাকে করতে হবে। কারণ আপনি তো সারা জীবন কোর্স করলে আপনি খাবেন কিভাবে, ঠিক না? হুম, তো জি আপনাকে স্যার, জি। যেটা করতে হবে যে কাজ একটা করতে হবে। সময় রাখতে হবে আপনার স্কিল ডেভেলপের জন্য, কন্টিনিউ। হ্যাঁ স্কিল স্যার। ডেভেলপ আপনি স্টপ করতে পারেন না, করলেই সমস্যা হয়ে যাবে। কারণ ওইটা পরিবর্তনশীল, বুঝছেন, এতই পরিবর্তনশীল আমাদের এই কম্পিউটারের প্রোগ্রামগুলা, আপনি চিন্তা করতে পারবেন না। যেখানে আমি বললাম না আমি সাদা কালো মুডে কাজ করছি, এখন আমি যে সফটওয়্যারের ট্রেনিং নিচ্ছি, এখন এই পাওয়ার বিআই একটা সফটওয়্যার, এটা হচ্ছে জি। মাইক্রোসফটের এক্সেলের মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার। বিআই মানে হচ্ছে বিজনেস ও, ইন্টেলিজেন্স। তো বিজনেস ইন্টেলিজেন্স যে সফটওয়্যারগুলো আছে, এখন এখন যুগ জি। হচ্ছে কি এআই এবং বিআই। এআই বিআই মানে বুঝেন? জি স্যার, না স্যার। জি না। জি না। এআই অ্যান্ড artificial intelligence, বিআই। বিআই মানে কি বলেন? এখন business, বলেন বিজনেস ইন্টেলিজেন্স। হ্যাঁ, বিজনেস business ইন্টেলিজেন্স। intelligence. Okay. হ্যাঁ, বিজনেস ইন্টেলিজেন্সটা কি দেখেন, আপনারা তো অনেকেই এক্সেলের কাজ জানেন, জানেন না? জি স্যার। হ্যাঁ, জি। এখন দেখেন এক্সেলে আমরা কি করি। এক্সেলে আমরা জেনারেলি এই বিভিন্ন সেলের মধ্যে ক্যালকুলেশন করি, যেমন B5 মাইনাস C10, এরকমই তো। কিংবা জি জি কিছু আছে ইকুয়াল সাম, এত থেকে এত, কিংবা ইফ মিনিমাম রেজাল্ট যদি 30-এর নিচে হয় তাহলে সে ফেল, এরকম লিখি তো আমরা, ঠিক না? জি স্যার। সবটা জি তো স্যার। আপনারা জানেন না, কিন্তু এক্সেলের কাজ হচ্ছে আপনি কোডিং লিখবেন, বিভিন্ন জিনিস লিখে আপনি কোড করবেন। এখন ওইখানে যদি আপনি একটা কমা ভুল হয়ে যায়, আপনার কিন্তু রেজাল্ট আসবে না। আপনাকে খুঁজতে হবে কোথায়, আপনার যদি অ্যাড্রেসে ভুল করেন হবে না। তো এই যে কাজগুলা, এটা হচ্ছে অনেক সময় সাপেক্ষ এবং ভুলের সম্ভাবনা প্রচুর। আপনি ভুল সেলকে ক্যালকুলেশন করে নিতে পারেন, ঠিক না? আপনার C2 ক্যালকুলেশন করার কথা আপনি D2 করে নিছেন, তো আপনি করতেছেন, এটা তো কম্পিউটারে কিছু করার নাই। আপনি অর্ডার যদি ভুল দেন, রেজাল্ট ভুল আসবে। তো এখানে ভুলের সম্ভাবনা থাকে, এবং সেকেন্ড যেটা হচ্ছে সময় সাপেক্ষ। তো মাইক্রোসফটে কী করছে, ওরা পাওয়ার বিআই নামে আরেকটা অ্যাপস তৈরি করছে, যেটা হচ্ছে যে বিজনেস ইন্টেলিজেন্স। ওরা বলে যে ওইখানে আপনার এইসব ক্যালকুলেশন করতে হবে না, আপনি শুধু বলবেন যে আমার এই ক্যালকুলেশন দরকার, পছন্দ করবেন। ওরা বলে পাওয়ার বিআই শুরুতে ওরা কী বলে জানেন, যে আপনার কিবোর্ড থাকলে খুলে ফেলেন, কিবোর্ডের প্রয়োজন নাই, মাউস নিয়ে আসেন ক্লাসে। তো এই যে কিবোর্ডটা খুলে দেয় প্রথমে, ওরা কেন খুলে দেয় দেখেন, ওরা বলে যে ওইখানে আপনার কোনো কোডিং করতে হবে না, কিন্তু সব ক্যালকুলেশনই আপনি করবেন, সব ম্যাথই আপনি করবেন, কিন্তু আপনাকে সিঙ্গল একটা ইনপুট নিতে হবে না। বলেন কেন? ওইখানে হয়তো স্যার সূত্রগুলো সাজানো থাকে নাকি? সেটা আসলে ঠিক আছে, তবে এখানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে ইন্টেলিজেন্স সফটওয়্যার, তো মানে এটা হচ্ছে একেবারে লেটেস্ট মানে বর্তমান যুগের সফটওয়্যারগুলো।
এই সফটওয়্যারগুলো হচ্ছে এইভাবে যে ও আপনাকে বুঝে আপনি কি চান, আপনাকে ব্যাখ্যা করতে হয় না, বলতে হয় না ডিটেলসে। তো যেহেতু সে আপনাকে বুঝে, আপনি ক্লিক করেই না বললে বুঝবে কিভাবে? হ্যাঁ ক্লিক করে বুঝিয়ে দিবেন, কিবোর্ড দিয়ে লিখে আচ্ছা। বোঝাতে হবে না। মানে আপনি 7-এ এবং 10-এ ভাগ করবেন, ওইটা আপনাকে লিখতে হবে না যে আমি ভাগ করার জন্য যে ফর্মুলাটা এটা আপনাকে লিখতে হবে না। আপনি ভাগ করবেন এটা বলে দেন ওকে, সে করবে। তো বলে দিবেন কিভাবে, এটা তো আপনি মাউস দিয়ে ক্লিক করে বলে দিবেন। তো এগুলো আসলে খুবই মানে বেশিরভাগ হচ্ছে কথাগুলা টাচ। প্রথমে হ্যাঁ, এগুলো আসলে টাচ করে করে কাজ করতে হয়। মানে আপনি এক জায়গা থেকে দৌড়ে এনে আরেক জায়গায় রাখবেন, ওই জায়গা থেকে দৌড়ে এনে ওই জায়গায় রাখবেন। তো এটা আমরা মাউস দিয়ে করি কীভাবে, গ্র্যাব, যেটা ওই যে ড্রাগ করে নিয়ে যাই, ড্রাগিং আছে না। যদি আপনার স্ক্রিনটা টাচ থাকে তাহলে মাউসেরও প্রয়োজন নাই, আপনি ধরে ধরে ওইটা থেকে ওইটা এনে ওইটা থেকে ওইটা এনে রাখবেন, ক্যালকুলেশনটা হয়ে যাবে। বুঝছেন? জি স্যার। সব কিছু আপনার ওইখানে আছে। তো এটা খুবই ইন্টারেস্টিং সফটওয়্যার। আমি আসলে স্টার্ট দিছিলাম প্র্যাকটিসটা দেওয়ার পরে মোটামুটি আমি একটা পর্যায়ে করে ফেলছি, কিন্তু করি নাই, মানে ওই এলইডিবিতে ঢোকার জন্য আর করোনার আসার পরে সব কিছু মিলে করোনার শুরু থেকে ওই প্রজেক্টটা হাতে নিয়েছিলাম যে করোনার সময় তো ফ্রি আছি, তাহলে পাওয়ার বিআইটা শেষ করে দেব। কিন্তু আমি ডাউনলোড দিছি পাওয়ার বিআই দিয়ে, দেখেন আপনি কম্পিউটারে আমি পাওয়ার বিআইটা দেখাই, সেট আপে পর্যন্ত যাই নাই, বুঝছেন? ওই সময়টা আর পাই নাই, আমি ট্রেনিং নিছি ওই সময় সেট আপ করি নাই, শুধু একবার রাফলি দেখছি। কোথায় সফটওয়্যার? এখানে কি পাওয়ার বিআই দেখাচ্ছে না? হ্যাঁ, এটা না অবশ্য, দেখি আমি এটা, হ্যাঁ, মাইক্রোসফট পাওয়ার বিআই ডেস্কটপ, বুঝছেন? তো এই হচ্ছে একটা সফটওয়্যার। তো যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে এখন কম্পিউটার অনেক অ্যাডভান্স হয়ে গেছে। এটা আসলে কী জন্য আমরা বললাম, কোন প্রসঙ্গে এটা আসলো? হ্যালো, প্রসঙ্গটা ছিল যে আমাদেরকেও লেগে থাকতে হবে, মানে আমাদেরকেও ওইরকম আগাতে হবে, এটাই আসলে। হ্যাঁ, একটা প্ল্যান থাকতে হবে আপনাকে, যে আপনি একটা কোর্স করবেন, করেই আপনি টাকা রুজি করবেন আর কোনো স্কিল ডেভেলপ করবেন না, এরকম চিন্তা করলে হবে না। আপনাকে চিন্তা করতে হবে যে আপনি একটা স্কিল করার পরে ওইটা দিয়ে তো ইনকাম করবেন, ঠিক আছে, পাশাপাশি আপনাকে প্যারালাল দুটো কাজই চালিয়ে যেতে হবে। একটা হচ্ছে আপনার ট্রেনিংটা কন্টিনিউয়াস রাখতে হবে, একটার পরে একটা সফটওয়্যার। যে এই যে বললাম যে আমি পাওয়ার বিআই এখন ট্রেনিং নিচ্ছি, এই যে আমি 20 বছর আগে ট্রেনিং নিয়েছিলাম, এখন আমি ট্রেনিং নিচ্ছি, তার মানে কি যে ওইটা আপডেট হয়ে যাচ্ছে। আপনি একটা ট্রেনিং নিয়ে যদি গড়ে বসে থাকেন, কিছুদিন পরেই দেখবেন ওইসব আর চলে না। এখন এক্সেলের কোনো আপনি পাবেন না। এক্সেলের যদি কোনো গিগ দেন, ওইটা দেন, দেখবেন ওই রকম লোক আসে না। কে আসবে জানেন? আসবে হয়তো ওই যারা, যে কাস্টমারও বিআই বুঝে না, সেও সাবেক, বুঝছেন? মানে আমাদের আছে না, কানার সাথে কানার একটা ফ্রেন্ডশিপ থাকে, ওই রকম হয়ে যাবে আর কি। জি স্যার। তো আমরা আমরা যেটা, আমাদের কানার হাট বাজারে গেলে হবে না, আমাদের যেতে হবে যারা সবাই দেখে। তো যারা দেখে ওইখানে যদি আপনি ঢুকেন, দেখবেন ওরা এআই বিআই নিয়ে কথা বলে, ওদের চাহিদা হচ্ছে ওইটা দিয়ে আপনি কাজ করে দিবেন ওকে। ওরা নির্ভুল কাজ চাচ্ছে, ওরা 15 বছর আগের পদ্ধতির কাজ ওরা চায় না। তো আপনাকে আপডেট করতে, কন্টিনিউয়াস আপনাকে লেগে থাকতে হবে। কম্পিউটারে একবার শুরু করলে মৃত্যুর আগ পর্যন্ত আপনি ওইটা আর বন্ধ করা যায় না, বুঝছেন? এটা হচ্ছে এরকম, আজীবন আপনি কোর্স পাবেন এবং মজা পাবেন। আপনি 80 বছর বয়সে বলবেন যে ওই বিষয়টা শিখি কিছুদিন, দেখি কিভাবে। কারণ কম্পিউটার তো এমন একটা প্রযুক্তি, শারীরিক যে কোনো সমস্যা হোক, আপনার হাত নাই, চোখে দেখেন না, কথা বলতে পারেন না, যাই করেন না কেন, কম্পিউটারে আপনি ট্রেনিং নিতে পারেন। কম্পিউটার সবার জন্য আছে, আপনি যেভাবেই ডিজেবল হন না কেন, সমস্যা নাই। তো যাই হোক, আমরা এই টেক্সটের স্মুথনেসের ব্যাপারটা আমরা দেখছি, ঠিক না? এখানে আপনি দেখেন, এটা হচ্ছে আসলে কি, আমরা ট্রান্সফর্মের কাজ দেখছি, ঠিক না? কীভাবে আমরা একটি পিকচারকে ট্রান্সফর্ম করি, এটা আমরা কোথায় দেখছি? এই জায়গায় মনে আছে তো আপনাদের? জি স্যার। হ্যাঁ, তো অনেকটা এরকমই। এখানে যদি আপনি যান,
এই জায়গাটার মধ্যে মূলত আপনি লেখা কার্সর রাখেন না, এরকম থাকলেই হবে। বিভিন্নভাবে একটা লেখাকে মুচড় দেওয়ানো যায়, ট্রান্সফর্ম করানো যায়। এটা কি আপনারা কেউ দেখছেন এর আগে? জি স্যার, টেক্সট দেখছি। দিয়ে দেখি নাই স্যার, এমনি পিকচার দিয়ে দেখছি। তো এটা প্রত্যেকটার মধ্যে আবার আমি কি আছে, দেখছিলাম। যেমন আরকে যদি আপনি ঢুকেন, প্রত্যেকটার মধ্যে আবার এখান থেকে ব্যান্ড আছে, ডিস্ট্রেশন আছে না, হরিজেন্টাল এবং ভার্টিক্যাল। এই দুইটা কি হয় যে আপনি ওই কাজগুলোকে কমিয়ে ফেলতে পারেন, বিপরীত দিক থেকে করতে পারেন। আর এটা হচ্ছে বাঁকানো, একদিক ছোটো একদিক বড়। আসলে ট্রান্সফর্মে এরকমই আমরা করতাম, ঠিক না? হ্যাঁ স্যার। তো আমার মনে হয় এই বিষয়টা আপনারা নিজে নিজে যদি যখন দেখেন বুঝতে পারবেন, এটা নিয়ে আমাদের কথা বলার প্রয়োজন নাই আর, ঠিক না? জি এটা তো খুব জটিল বিষয় না, আপনার উইন্ডোটা দেখলেন, এখন আপনি প্র্যাকটিস করে আয়ত্তে নিয়ে আসবেন। তারপরে যেটা হচ্ছে যে কারেক্টারে, এখানে আমরা কিছু জিনিস দেখব। এটা দেখার জন্য আমাদের লেখা থাকতে হবে ছোটো। বেস্ট হয় আমরা কোনো লেখা কপি করে নিয়ে আসি। আপনি লেখাকে যদি দেখে দেখে বড় করতে চান, কার্সর এই যে 18 পয়েন্ট আছে ওখানে ক্লিক করবেন, ক্লিক করে ওখানে ক্লিক করে আপনি যদি আপ এরোতে দেন, ওই লেখাটা বড় হতে থাকবে, আর ডাউন এরো দিলে ছোটো হতে থাকবে। এটা হচ্ছে খুব স্মুথলি করা, বুঝতে পারছেন? কিবোর্ড ব্যবহার করতে হবে আপনাকে, তখনই আপনি এই জিনিসটা ক্লিয়ার বুঝবেন। লাইনটা বেশি লম্বা, একটু ছোটো করে দিই, আর ওইখানে স্পেস আছে। এই হচ্ছে আমাদের কিছু লেখা, ঠিক আছে? আমি একটু স্ক্রিন ক্লোজ করি। এখন এটাকে যদি আমি এখানে দেখি, এই জায়গার মধ্যে এখানে দেখেন আপনি, এটা তো ফন্ট আমরা বুঝি, এটা বুঝি, সাইজ বুঝি। এটার কাজ কি? এটা হচ্ছে লাইন স্পেসিং। লাইন স্পেসিং কি? দুইটা লাইনের মধ্যে আপনি গ্যাপ তৈরি করবেন, দুটো লাইনের মধ্যে গ্যাপ তৈরি করবেন। তো এটা কতটুকু করবেন, এখানে কার্সর রেখে আপনি এরও কি ব্যবহার করবেন। এটা হচ্ছে প্রফেশনাল সিস্টেম, বুঝছেন? ক্লিক করে করে আপনি করলে ওটা যে কেউ দেখলে মনে হবে যে আপনি মাউসটাকে ভাঙার জন্য চেষ্টা করতেছেন, ঠিক না? জি স্যার। তো ওই চেষ্টা আপনার করার প্রয়োজন নাই, স্মুথলি আপনি কিবোর্ড ব্যবহার করবেন। তো আমরা এটা বুঝলাম, ঠিক আছে, যে এটা এভাবে আমরা লেখার গ্যাপটা চেঞ্জ করতে পারি কতটুকু। এখানে একটা ফ্যাক্ট দেখেন, ফ্যাক্টটা হচ্ছে এরকম যে আপনি যদি এই লেখাটার সাইজ মনে করেন আপনি দিলেন 30, স্পেসিং 30, ঠিক আছে? তো এখন যদি আপনি 30-এ রাখেন, এখন এই লেখাটাকে যদি ছোটো করেন তাহলে কি হবে? স্পেসিংটা অনেক বেশি হয়ে গেছে না? লাইন স্পেসিংটা বেশি হয়ে গেছে। হ্যাঁ। আবার যদি আপনি এই লেখাটাকে বড় করেন তাহলে কি হয় দেখেন, এক সময় আপনার দেখবেন লাইন স্পেসিং কম হয়ে গেছে, কম হয়ে গেছে না? জি স্যার। এটা এই জন্য যে ওরা মূলত কেন্দ্র থেকে আরেকটা কেন্দ্রের মধ্যে 30 পয়েন্ট গ্যাপ রাখছে, এটা ফিক্সড, এই 30 পয়েন্টই গ্যাপ। মানে আপনার অক্ষর যদি বড় হয় তাহলে ওই স্পেসটা ওই অনুপাতে বড় হবে না, অক্ষর যদি ছোটো হয় স্পেসটা ছোটো হবে না, ওই এই 30 পয়েন্ট ফিক্সড। যে জন্য কি আপনি লেখা ছোটো করেন 30 পয়েন্টই আছে গ্যাপ, মানে দুইটা অক্ষরের মধ্যবর্তী দূরত্বটা 30 পয়েন্টই। অক্ষর কী হবে এটা আলাদা বিষয়।
যদি আপনি চান যে এইভাবে আপনি করবেন না, সাধারণত আমরা এটা করি না। আমরা করি কখন এটা, যে ধরেন আপনি জানেন আপনার লেখার সাইজ হবে 40, ঠিক আছে? 40 যদি হয় তখন আপনি এটাতে গ্যাপ কি দেবেন আপনি দেখে দিয়ে দিতে পারেন এখান থেকে, যে আমার এই গ্যাপটা আমার অ্যাকসেপ্ট, ঠিক আছে? তো যদি আপনি মনে করেন যে এই লেখার কখনোই আপনি সাইজ পরিবর্তন করবেন না, তাহলে আপনি যে 52 গ্যাপ দিয়েছেন ঠিক আছে, সমস্যা নাই। আর যদি আপনার এরকম মনে হয় যে আমি যে কোনো সময় লেখাকে ছোটো বড় করতে পারি প্রয়োজন অনুযায়ী, এটা ফিক্সড সাইজ না, তাহলে আপনাকে এখানে কখনোই ফিক্সড কোনো স্পেসিংও দিতে পারেন না আপনি, বুঝতে পারছেন? তাহলে আপনাকে রাখতে হবে অটোতে। অটোতে রাখলে কি হয়, লেখা ছোটো হলে স্পেস কমে আসবে, লেখা বড় হলে স্পেস বেড়ে যাবে। এখানে 52 কেন, অটো দেওয়ার কথা তো। এখানে একটা ইয়ে রয়ে গেছে, আমরা আবার দেই, আমরা যদি 6-এ দেই এই, অটোটা দিলে এই, তো অটোতে দিলে কি হবে, এখন আপনি দেখেন ছোটো করেন বড় করেন আপনার এই প্রবলেমটা হবে না। এটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে রাখতেছে সাইজটা, বোঝা যাচ্ছে? মধ্যবর্তী গ্যাপটা আপনার সব সময় একরকমই আছে, অনুপাতিক হারে বাড়বে। অক্ষর বড় হলে স্পেসটাও বড় হবে, অক্ষর ছোটো হলে স্পেসটাও ছোটো হবে। তাহলে অটো এবং ম্যানুয়ালি নাম্বার দেওয়ার মধ্যে পার্থক্য কি বুঝছেন? জি স্যার বুঝছি। এই অটো এবং ম্যানুয়ালির পার্থক্য অনেকে ফটোশপে 10 বছর কাজ করার পরেও জানে না, বুঝছেন? ওটা নিয়ে চিন্তা করে নাই, বারবার স্পেসিং চেঞ্জ করে একই। চিন্তা না করার মানে কি হচ্ছে জানেন, আপনি প্রথমে একবার স্পেসিং চেঞ্জ করে দিলেন, কিছুক্ষণ পরে বললেন লেখাটা একটু বড় করা দরকার, বড় করার পরে কী করলেন, স্পেসিংটাও একটু বড় করলেন। আরেকদিন এসে মনে হইল লেখাটা একটু ছোটো করা দরকার, ছোটো করলেন, স্পেসিংটাও আর একটু ছোটো করলেন। মানে দুইটা কাজ করতেছেন সবসময় আপনি, অথচ একটা কাজ আপনার করার প্রয়োজনই নাই। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তো যাই হোক, তাইলে আমরা এটা বুঝলাম। আর এখানে যেটা হচ্ছে, এটা হচ্ছে মূলত এটা মনে হয় কারেক্টার স্পেসিং, এটা হচ্ছে লাইন স্পেসিং, আর একটা হচ্ছে কারেক্টার স্পেসিং। কারেক্টার স্পেসিংয়ে যেটা হয়, দুইটা অক্ষরের মধ্যবর্তী গ্যাপ বেড়ে যায়, বুঝছেন? বুঝে যাচ্ছে তো? জি স্যার। আমরা আগে দেখছি লাইন স্পেসিং, এখন দেখলাম কারেক্টার স্পেসিং। তো এটাকে কেন কারেক্টার স্পেসিং বলে দেখি? হ্যাঁ, ওটার অটো অটো দেওয়া আছে স্যার, ওটার অটো থাকেনি স্যার। কি এটা জিরো মনে হয় ওটা। আর কি অটো না, কারেক্টার স্পেসিংয়ে অটোর প্রয়োজন হয় না, কারেক্টার স্পেসিং আসলে জিরোতেই থাকে এরকম। আচ্ছা স্যার বুঝছি। তো যেটা আমরা বলছিলাম যে কারেক্টার বলতে কি বুঝেন? হ্যালো, আপনাদের একজনে বলেন কারেক্টার মানে কি? মানে এখানে আপনি কারেক্টার বলতে কি ক্যারেক্টার বোঝাচ্ছেন? মানে তো স্যার অক্ষর, ক্যারেক্টার মানে তো স্যার বিভিন্ন ধরনের বর্ণ, অক্ষর এগুলো। অক্ষরটাই বুঝি স্যার। আচ্ছা, আর কেউ কিছু বলতে চান নাকি ওদের সাথে একমত? একমত স্যার। লেখার ক্ষেত্রে ক্যারেক্টার মানে ওই যে অক্ষরগুলোই। নাম্বার বাদে স্যার বাকিগুলো ক্যারেক্টার। আচ্ছা, যদি আমরা বলি যে কারেক্ট লেটার স্পেসিং, তাহলে সমস্যা কি? এখানে কারেক্টার স্পেসিং কেন বলবো? এই যে জায়গার মধ্যে আমি স্পেসিং বাড়াচ্ছি, এটা কি লেটার স্পেসিং? এটা লেটার স্পেসিং। লেটার স্যার, লেটার তো স্পেসিফিক, লেটার স্পেসিফিক। আচ্ছা, এটা যদি লেটার স্পেসিং হয়, তাহলে আমরা কি এই 0 এবং 2-র মধ্যে স্পেসিং হয় নাই? হইছে স্যার। ওইটা কি লেটার? হয়েছে স্যার, এটা Yes. নাম্বার। এটা নাম্বার। নাম্বার স্যার।
তাহলে নাম্বার আর আমরা লেটার একসাথে দুইটা বুঝায়, এজন্য স্যার ক্যারেক্টার স্পেসিং সম্ভবত। আরও আছে, শুধু নাম্বার না, এখানে যদি আপনি সিম্বল ইউজ করেন, যেমন এটা কি নাম্বার? এটা তো না স্যার, এটা এটা নাম্বার নাম্বার না স্যার, এটা কি বলেন? এটা তো হ্যাশট্যাগ, এটা স্যার সিম্বল। হ্যাঁ, এটা হচ্ছে সিম্বলিক, মানে সিম্বলিক ক্যারেক্টার। তো আপনি এভাবে, আমরা ক্যারেক্টার বলতে আসলে কি বুঝি, ধরেন আপনি যখন পাসওয়ার্ড লিখবেন, ওখানে বলা হয় যে আপনার কয়েক ধরনের ক্যারেক্টার ব্যবহার করতে হবে, অ্যালফাবেটিক ক্যারেক্টার, নিউমেরিক ক্যারেক্টার, তারপরে সিম্বলিক ক্যারেক্টার, এরকম আপনি ক্যারেক্টার ব্যবহার করতে হবে মিক্স করে। তো মূলত ক্যারেক্টার বলতে বোঝায় যে কোনো চিহ্ন, সেটা এ হতে পারে, ওয়ান হতে পারে, হ্যাশ হতে পারে, গাণিতিক অপারেটর হতে পারে, 7 প্লাস, এরকম আছে না, গাণিতিক বিভিন্ন অপারেটর আছে, যেমন মাইনাস, ডিভাইড, স্ল্যাশ, যেগুলা। তো মূলত সবগুলাকে একসাথে বলা হয় ক্যারেক্টার। মানে যেহেতু আমাদের এই স্পেসিংটা শুধুমাত্র অক্ষরের জন্য না, আমরা যে কোনো সিম্বলের উপরে, যে কোনো চিহ্নের উপরে এই স্পেসিং ইউজ করি, এই জন্য এটাকে আপনি ক্যারেক্টার স্পেসিং বলতে পারেন না, এটাকে এই লেটার স্পেসিং বলতে পারেন না, এটাকে আপনার ক্যারেক্টার স্পেসিং বলা হয় ব্যাপক করতে, একসাথে সব চিহ্নকে ঢুকিয়ে দেয় এর মধ্যে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ধরেন আপনি স্যার স্যার না, এটা একটা প্রয়োগ দেখাই, এটা তো ব্যবহার আমরা জানি, কিন্তু প্রয়োগটা আলাদা বিষয়, আলাদা করলাম। আপনি যদি, মানে সিম্পলি আমি দেখাচ্ছি, এই অক্ষরটাকে আমি ডিফারেন্ট কালার করব বোঝার সুবিধার জন্য, তিনটাকে 3 কালার করে দিই। আপনি যদি এই 3টাকে মাইনাসে নিয়ে যান, এই যেটা স্টাইল হচ্ছে, এটা কিন্তু অনেকে ব্যবহার হয়, অনেক হ্যাঁ সময় স্যার। ব্যবহার হয়, ঠিক না? আপনি কম সময়ে করে ফেলতে পারেন, এটা একটা মেজারমেন্ট মেনটেন করে করবে। আপনি ম্যানুয়ালি যদি করেন, একটা একটা অক্ষর দিয়ে দিবেন, আর আপনার কিছু শব্দ হচ্ছে স্যার, সবাই কি শুনতে পাচ্ছেন? একটু শব্দ হচ্ছে স্যার স্যার। মাইক্রোফোনের সমস্যা হচ্ছে। আচ্ছা, এখন কি ক্লিয়ার? হ্যালো? জি স্যার, এখন ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো তাইলে আমরা স্টাইলটা বুঝতে পারছি যে এভাবে আমরা অনেক সময় লেখা দেখি আমরা বিভিন্ন জায়গায়, ওইটা আমরা খুব সহজে করে নিতে পারি মাইনাস দিয়ে, ঠিক আছে? জি স্যার। তারপরে যেটা হচ্ছে, এখানে ওই কালারটা আবার দিয়ে দিছে, তো কালার নিয়ে আসলে আমাদের এখান থেকে দিলে কালার কি সুবিধা হয়, সিলেক্টেড প্রয়োজন হয় না, দেখেন শুধু এভাবে রাখলেই হয়, রেখে আপনি এখান থেকে লাইভ কালার চেঞ্জ করে নিতে পারেন, যে কোনো কালার, ঠিক আছে? কালার স্যার। নিয়ে আমাদের একটা ক্লাস হবে বলছিলাম আপনাদের, না? জি স্যার, বলছিলেন পরবর্তীতে হবে। হ্যাঁ, তো ওইটা আমি আসলে স্লাইডটা আংশিক রেডি করে রাখছি, অসুস্থতা সব কিছু মিলিয়ে আসলে যেটা হয় নাই,
ওইভাবে সময় দেওয়া হয় নাই। আমি দেখি, আমাদের তো সামনে ঈদের একটা ছুটি চলে আসবে মনে হয়, ঠিক না? আমাদের তো ঈদ হচ্ছে 31 কিংবা 1 তারিখ এরকম হবে। জি স্যার, মনে হয় 1 তারিখ। তো ছুটিটা আমরা দেখি ওরা কি বলে, ওদেরটা আমরা দেখি আগে, এলইডিবি থেকে কি নির্দেশনা আসে, তারপরে আমরা চিন্তা ভাবনা করব। আমাদেরটাও আমরা দেখব, বুঝছেন? এখানে একটা সুবিধা কি জি আছে, ওরা কিছুটা স্বাধীনতা তো, তাইলে এটা আমরা বুঝছি, ঠিক না? জি এরপরে যেটা হচ্ছে এইদিকে যদি আপনি দেখেন, এগুলো আসলে ওই রকম প্রয়োগ নাই। এই বিষয়টা আমি দেখছি, হালকা অক্ষরগুলোকে একটু ডিসপ্লেস হয়, একটু নড়াচড়া করে অক্ষরগুলা। দেখেন আপনি সামান্য বড়টার মধ্যে দেখেন, এটাতে আসলে আমরা বুঝবো না, এটা তো জয়েন হয়ে গেছে। আমরা এই লেখাকে স্ক্রিন বড় করে দিই। এই যে ঝাপসা হচ্ছে, এটা কেন জানেন? আপনি অ্যাপ্লাই দিয়ে দিলে এটা হবে না, না এটা তো ওই রকমই ছোটো, এই জন্য হয়ে গেছে। তাইলে আমাদের জুম বড় না করে, এটা মনে হয় স্যার স্মুথ দেওয়া নাই, মনে হয় স্মুথ দেওয়া নেই। হ্যাঁ এটা অনেক ছোটো লেখা তো, এই জন্য আরেকটা ব্যাপার আছে। স্যার ওই যে নাম দেয়া দেখছেন, স্মুথ না। হ্যাঁ এটা নাম দেওয়া, এটা ঠিক আছে, স্মুথে আমরা চলে যেতে হবে। তারপরেও ছোটো লেখাকে অনেক বড় চাইলে আপনি করতে পারেন না। তো যাই হোক, এটা হচ্ছে সামান্য একটা এফেক্ট আসে। দেখেন আপনি যদি অপটিক্যালে দেন, এরকম রাখতে হবে, সিলেক্ট করতে হবে মনে হয় স্যার। না সিলেক্ট লাগবে না। এই দেখেন এখন পরিবর্তন হচ্ছে, খুবই সামান্য। তো এরপরে যেটা হচ্ছে, এটা হচ্ছে হাইট বাড়ানো, লেখা উপর থেকে নিচ দিকে লম্বা করে নেওয়া। এটা লম্বা যখন আপনি করবেন, তখন আপনাকে কী করতে হবে, এই স্পেসিংটা তখন ম্যানুয়ালি, আপনি অটোর মধ্যে থাকলে আর হবে না, এটা ম্যানুয়ালি আপনাকে দিতে হবে। এটা হচ্ছে লম্বা করা। এটার সাথে এটার একটা সম্পর্ক আছে, যদি আপনি এটা বাড়ান, যে কথা যদি এটা 100-এ রেখে আপনি যদি এইখানে বাড়ান, কমান, তাহলে লম্বা হবে। এটা হচ্ছে উপরে নিচে বাড়ানো, এটা হচ্ছে ডানে বামে বাড়ানো। তো ডানে বামে যদি আপনি কমিয়ে দেন, তাহলে এটার সাথে অলরেডি রিলেটেড হয়ে যায় একটার সাথে একটা। এটা মনে হয় আপনারা বুঝতে পারছেন। লাইন স্পেসিংটা নিয়ে ভাবতে হয় না এরকম। না ছোটো করলে তখন আপনি অটোতে চলে যাবেন, গিয়ে দেখবেন কি হয়। ডানে বামে কমিয়ে দিলে তাহলে লাইন স্পেসিং। হ্যাঁ লাইন স্পেসিংয়ের চিন্তা করতে হবে না, ডানে বামে কমিয়ে আপনি লেখার সাইজ বড় করে দিলেন, একই আউটপুট চলে আসে তখন। ডানে বামে কমিয়ে বড় করা আর এটাকে যদি লম্বা করেন আপনি, প্রায় একই কাজ। এটা আপনি এক্সপেরিমেন্ট করে দেখবেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, 100 হচ্ছে স্ট্যান্ডার্ড, বুঝতে পারছেন? এটাকে বলা হয় স্কেল। এটা হচ্ছে ভার্টিক্যাল জি। স্কেল, এটা হচ্ছে হরাইজন্টাল স্কেল, দুইটা স্কেল। তো যাই হোক, আর এটা হচ্ছে কি সাবস্ক্রিপ্ট, কিছু লেখাকে উপরে নিয়ে যাওয়া এবং একটু ছোটো হয়ে আসা। যেমন আপনি যদি এই জায়গার মধ্যে টিএইচ লেখেন 29th, ওইটাকে আপনি উপরে নিয়ে যেতে পারেন এটা দিয়ে, যতটুকু ইচ্ছা। তো এটা হচ্ছে এখান থেকে যদি আপনি নেন, ওইটা সাইজ ছোটো হবে না। আর যদি আপনি চান যে সাইজ ছোটো করে নিতে, তাহলে হচ্ছে এটা। এখানে দেখেন এই জিনিসগুলোর কাজ কি, সংক্ষেপে আমরা দেখে নেই। এটা হচ্ছে বোল্ড, ইটালিক, এমএস ওয়ার্ডের মতো। এটার কাজ কি? এটা হচ্ছে, এটাকে বলা হয় অল ক্যাপ। অল ক্যাপ এবং স্মল ক্যাপ দুইটা বাটন আছে। এই দুইটা হচ্ছে কি, যে যদি আপনি কোনো লেখাকে, এটা দুইটা স্টাইল, আপনি যদি অল ক্যাপ করেন, এখানে যা আছে সবই ক্যাপিটাল হয়ে যাবে, সব ক্যাপিটাল লেটার, ঠিক না?
কিন্তু যদি আপনি সরি এটা যদি করেন যে সব ক্যাপিটাল লেটার, এটা হচ্ছে অল ক্যাপ। আর স্মল ক্যাপে হয় কি, ক্যাপিটাল সবই হবে কিন্তু প্রথমটা শুধু বড় থাকবে, মানে অরিজিনালি যে অক্ষরগুলো বড় ছিল, ধরেন এখানে ডিস্ট্রিক্টটা ক্যাপিটাল লেটারের ছিল, ব্যাচের বিটা ক্যাপিটাল ছিল, তো যেগুলা ক্যাপিটাল আছে ওই অক্ষরগুলো কি হবে, আকৃতিতে বড় দেখাবে। এটাই হচ্ছে স্মল ক্যাপের কাজ। দেখেন আপনি এখানে ডিস্ট্রিক্টের মধ্যে এই ডিটা কিন্তু বড় সাইজে, ঠিক না? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, সাইজে একটু বড় হয়, এটা হচ্ছে স্মল ক্যাপ। একই লেখা কিন্তু কিছু অক্ষরকে যেটা ক্যাপিটাল ছিল ওইটা আকৃতিতে বড় করে বোঝায় যে এটা ক্যাপিটাল ছিল, কিন্তু আসলে তো সবই ক্যাপিটাল এখানে, ঠিক না? কোনো স্মল লেটার নাই। তো এই হচ্ছে একটা স্টাইল। এভাবে অনেক প্রতিষ্ঠানের নাম লেখা হয়, যেমন লিডিং ইউনিভার্সিটি যদি আপনি দেখেন, এল এবং ইউ ওইটা হচ্ছে ক্যাপিটাল লেটারে আকৃতিতে একটু বড়, আর এরপরের লেটারগুলোও কিন্তু ক্যাপিটাল, লিডিং ইউনিভার্সিটির নাম যদি আপনি দেখেন, কিন্তু ওইখানে বাকি অক্ষরগুলো আকৃতিতে একটু ছোটো। এটা হচ্ছে স্মল ক্যাপের ব্যবহার, আপনি দেখতে পারেন এল এরকম নাকি লি, একবার আমরা দেখি ওদের মানে নামটা কীরকম। হ্যাঁ, এখানে দেখেন, দেখা যাচ্ছে লিডিংয়ের এলটা বড় না? এটা হচ্ছে স্মল ক্যাপের একটা এক্সাম্পল দেখাইলাম ওকে আমরা, এভাবে অনেকে লেখে কিন্তু এটা। তো এই হচ্ছে স্মল ক্যাপ। আর এটা তো আপনাদের উপরে নেওয়ার জন্য, নিচে নেওয়ার জন্য এটা হচ্ছে আন্ডারলাইন, এটা হচ্ছে স্ট্রিক থ্রো, মধ্যখানে লাইন পড়বে। ধরেন আপনি মার্কেটিং শব্দটা কেটে দিবেন, এভাবে কেটে দিলেন, মধ্যখানে একটা লাইন হয়ে যাবে। আর এখানে কিছু গাণিতিক সিম্বল আছে, এই এটা আমরা আর দেখব না, এখানে এগুলোর ইউজ হয় না। তো আপাতত আমাদের এটার বিষয়ে শেষ। প্যারাগ্রাফ আপনারা মনে হয় বুঝবেন, এটা আসলে আমরা ওই রকম প্রয়োগ করি না, এটা আমরা দেখে নিন। তো তাইলে আমাদের কারেক্টারের বিষয়গুলো আমরা বুঝে গেছি, ঠিক না? এখন আমরা যাব অন্য একটা বিষয়। এই পেজটা আমি একবার সেভ করি, আপনাদের ভিডিওর টাইটেলে আমরা এগুলো রাখতে পারি, যে জন্য একটা পেজ সেভ থাকলে ওইটা আমি ভিডিওর মানে কভার পিকচার হিসেবে দিয়ে দিতে পারি। ভিডিওর থাম্বনেইল নিস স্যার। হুম, কি সমস্যা, দাঁড়ান, হবে না। নামটা স্যার চেঞ্জ করে কথা বলতেছি। হ্যাঁ, এগুলা থাকলে সুবিধা হয় স্যার, এগুলা দেখার পরে মনে হয়ে যায় ওই ক্লাসটা এরকম ছিল। হ্যাঁ, আমি চিন্তা করছি একটা পিকচার রেখে দিলে ওটা সুবিধা হয়। যাই হোক, এখন আমরা যাচ্ছি আরেকটার মধ্যে, সেটা হচ্ছে টাইপ মাস্ক টুল, বুঝছেন? আপনারা এক মিনিট থাকেন লাইনে, আমি আসছি। নতুন বাটন শুরু করব একটু। হ্যালো, জি স্যার, আমরা আছি। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম যে আমাদের টাইপ মাস্ক টুল নামে এখানে একটা টুলস আছে। আমরা যদি টাইপ মাস্ক টুলটা দেখি, এটার মধ্যে আমরা দেখব এটা হচ্ছে কি যে আপনি যখন কোথাও লিখবেন,
আপনার যে কার্সরটা আসছে ওইটা এখানে আপনি যা লিখবেন লেখাটাকে আমরা একটু বড় করি, ঠিক আছে, আমাদের বাইরে যায় না, এটা কিন্তু স্থানান্তর করা যায় না এই মুহূর্তে, বুঝছেন? যেখানে লিখবেন ওখানেই রাখতে হবে। লেখার পরে যখন আপনি অ্যাপ্লাইয়ে দেবেন কিংবা মুভ টুলে দেবেন, দেওয়ার পরে আপনি দেখবেন ওই জায়গাটা কেটে গেছে, ঠিক না? সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়া মানে কি, এখন যদি আপনি ওটাকে ধরে আপনি মুভ টুলে যান, গিয়ে আপনি চাইলে অল্টারে ধরে কপি নিয়ে নিতে পারেন। একটা লেখাকে আপনি সরি অল্টারে ধরে নিলে কি হয়, একটা ব্যাপার আছে, অল্টারে ধরে যে অবস্থায় ছিল স্যার ওই অবস্থায় তো আছে। ওই পিছনের জায়গাটা কেটে নিয়ে আসে, এটাই হচ্ছে এখানের কথা। আর যদি কপি পেস্ট করেন আপনি, তখন আলাদা লেয়ার হবে, ওটা মুভ করার জন্য সহজ হবে। ব্যাকগ্রাউন্ড থেকে কেটে নিয়ে আসবেন আপনি, বুঝতে পারছেন? কে বুঝেন নাই বলেন? বুঝতে পারছি স্যার এটা। স্যার আরেকবার দেখান। হ্যাঁ, আরেকবার দেখা যেখানে লিখবো শুধু ওইখানেই থাকবে, ওই কালারটাই আসবে নিচের। হ্যাঁ, তো ধরেন আপনি একজনের ফেস থেকে নিয়ে আসবেন, এখান থেকে আমরা লিখি, দেখেন ওইখানে আমি হয়তো লিখলাম এই জায়গার মধ্যে আমি লিখলাম সিলেট, ওইটা আপনি ক্লিক করার সময় বুঝতে হবে যে কোথায় আপনি ক্লিক করবেন। আর আমরা সাইজটা ওই অনুযায়ী আমাদের ইয়ের মধ্যে নিয়ে আসলাম, এরিয়ার মধ্যে। যখনই আপনি অ্যাপ্লাই দিবেন ওই পিছনের অংশটা কেটে যাবে। এখন আপনি কপি পেস্ট করেন কিংবা মুভ টুল দিয়ে নিয়ে যান, মুভ টুল দিয়ে নিলে কী হয়, আলাদা লেয়ার তৈরি হবে না। আর যদি আপনি মুভ টুল দিয়ে না নেন, এটাতে যদি নেন, যেখানে ছাড়েন না কেন আপনি যত সময় সিলেক্ট তুলবেন না, এটা ঠিকই আছে। এখানে দেখেন কোনো লেয়ার হয় নাই, যখন আপনি সিলেক্ট তুলে দেবেন ওটা ফিক্সড হয়ে যাবে। এক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা যদি কাট করে পেস্ট করে দিই, এখন আলাদা একটা লেয়ার হয়ে গেল, ওইটা মুভিং করা আমাদের জন্য সহজ। যে কোনো সময় এটা আমি স্থানান্তর করতে পারি, যদি মনে করি যে আমরা স্থানান্তর করব, রিসাইজ করব, সব কিছু করা সম্ভব। এটা খুব সিম্পল বিষয়, এটা জটিলতা কিছু না। মানে ওই লেখাটাকে আগে আপনি ওই এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করে রাখলেন, বুঝছেন? জি তো এটা দুই ধরনের আছে, একটা হচ্ছে খাড়া, এটা হচ্ছে পাশাপাশি, আপনি দুইভাবেই লিখতে পারেন। তো আমার মনে হয় এটা নিয়ে আমাদের আর কথা বলার প্রয়োজন নাই। এরপরে যেটা হচ্ছে, আমরা এদিকে আসি। এখানে পেন টুলের ব্যবহার আছে। পেন টুলের ব্যবহার তো আমার মনে হয় সবাই একটু আধটু জানেন, কারণ এটা আমরা কোনো ছবিকে নিখুঁতভাবে কাটার জন্য ব্যবহার করি, অনেকেই করছেন। এটা ট্রেনারে শেখাতে হবে না, এরকম কিছু না, এটা ঠিক না? কে পারেন না পেন টুলের ব্যবহার? হ্যালো, পারি স্যার, একটু একটু মানে ফটোশপে একটু ঝামেলা হয়, পেনটা সঠিক থাকে না। হ্যাঁ, ইলাস্ট্রেটরে স্মুথলি হয়, ঠিক না? যে ইলাস্ট্রেটর স্মুথলি হয় ওটা করছি, কিন্তু ফটোশপে একদিন চেষ্টা করে তারপরে ছেড়ে দিছি। সেটাই ফটোশপে স্যার ওই যে পয়েন্ট রাখতে চাই ওইখানে থাকে না, ও একটু উপরের দিকে চলে যায়, কিংবা মানে একটা রাউন্ড সৃষ্টি হয়। যেটা হয় যে ফটোশপে ইলাস্ট্রেটর থেকে একটু কঠিন। ইলাস্ট্রেটরটা খুব ইউজার ফ্রেন্ডলি, এমনকি আমাদের এই বাটনটাকে আমরা এই লিস্টটাকে এখান থেকে দৌড়ে এনে উপরে রেখে দিতে পারি, ঠিক না? রেখে কাজ করতে পারি, কাছে নিয়ে এসে জি। টুলসকে। এই ফ্যাসিলিটিটা ফটোশপে দেয় না। তো পেন টুলের ব্যবহার যদিও আমরা দেখছি যে, পেন টুল কি আমরা ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবো না? হ্যাঁ, এটা তো সম্পূর্ণ ইচ্ছে মতোই কন্ট্রোল করা যায়, 100% আপনি ইচ্ছে মতো কন্ট্রোল করতে পারবেন। যেটা হচ্ছে যে আজকে আমরা পেন টুলের ব্যবহার দেখব না। কেন দেখব না? পেন টুলে যদিও আপনি মনে করেন যে খুব ইজি, শুধু পেন টুলের উপরেই আমাদের একটা ক্লাস হয়। এজন্য যে এখানে কিছু কিবোর্ড কমান্ড আছে যেটা আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। আনলে আপনি দেখবেন
যে ইচ্ছে মতো আপনি ড্রয়িং করতে পারেন, এবং ড্রয়িংয়ের কিছু রুলস আছে, এই রুলসগুলো আপনাকে শিখতে হবে, ড্রয়িং কী এটাকে বুঝতে হবে। যে জন্য পেন টুলের উপরে আমাদের কিছু কথাবার্তা আছে, সব কিছু মিলিয়ে আমরা নেক্সট ক্লাসে পেন টুল দেখব, দেখে যদি সময় পাই আমরা অন্য কিছু দেখব। আজকে আমরা নিচের দিকে যাচ্ছি, শেপে। এখানে এটার কাজ কম, আর যেহেতু এটা তো জটিল নাম, শেপ টুল যেটা আছে, ঠিক আছে। শেপ টুলে দেখেন, জি স্যার। শেপ টুলের মধ্যে কি হয়, আমাদের কি আর পিকচার আছে? এই ছবিটা কিন্তু অনেক অসাধারণ ছবি, ঠিক না? এ ধরনের জি স্যার। ছবি তোলা অনেক কষ্ট। স্যার পিকচার স্যার আমাদের এরকম গ্রুপে দিয়ে দিন, আমরা মানে সার্চ করে পাই না, মানে কাজ করার মতো উপযোগী। এগুলো সবই তো unflash.com থেকে আমি নিয়ে আসি। যে কয়টা দিয়ে দেন স্যার। হ্যাঁ, তো আপনাকে একটু বলি ওখান থেকে আপনি কিভাবে সার্চ করবেন। আপনি কিছু কিওয়ার্ড রেডি করবেন, যেমন ট্রি, ধরেন আপনি ফ্লাওয়ার, তারপরে গার্ডেন, তারপরে মনে করেন চাইল্ড, ম্যান, ওমেন, এইভাবে আপনি কিছু শব্দ সার্চ করবেন। প্রত্যেকটা থেকে আপনি দুইটা তিনটা করে ছবি ডাউনলোড দেবেন। এখন চাইল্ড সার্চ দিয়ে আপনি কয়েকটা ছবি ডাউনলোড দিয়ে চাইল্ড বাদ দিয়ে দিলেন, এখন ওমেন দিলেন, কিংবা মেন দিলেন, ট্রি দিলেন, ফ্লাওয়ার দিলেন, এভাবে রোজ দিলেন, এভাবে আলাদা আলাদা আপনার নামগুলো দিবেন। এটা আপনাকে ছবি খুঁজানোর পদ্ধতিটা আপনাকে বুঝতে হবে, কারণ আমাদের কাজ তো ছবি নিয়ে। আমরা যেটা বলি যে আপনি এই জিনিসটা অভ্যস্ত হতে হবে, একটু সময় দেন, প্রয়োজনে আপনি একদিন 1 ঘন্টা ব্যয় করেন ছবি খুঁজানোর বিষয় নিয়ে, দেখেন একটু ঘাটাঘাটি করেন, ওইটা তো আপনার বেকার না, এটা প্রয়োজনীয়। কারণ আপনি কাজ করার সময় আপনার বিভিন্ন ছবির প্রয়োজন হবে। এই ছবিগুলো আপনি যদি এই unflash.com থেকে নিয়ে ব্যবহার করেন, ওইটা ওরা সত্য ফ্রি দিয়ে দিছে। আমি এই ছবিটাকে বিজ্ঞাপনে ব্যবহার করতে পারি, কেউ কিছু বলতে পারবে না আমাকে, ফেসবুক বিজ্ঞাপনে যদি আমি দেই, কারণ এটা স্বাধীনভাবে ব্যবহারের জন্য ওরা অনুমতি দিয়ে দিছে, বুঝছেন? তো ওইখানে আপনি কি কি ক্যাটাগরি আছে, আপনি সার্টিফিকেট লিখে সার্চ দেন, ফ্রেম লিখে সার্চ দেন, ফ্রেম পাবেন। এইভাবে আপনি যখন যেটা লিখে সার্চ দিবেন, আপনি বার্থডে লিখে সার্চ দেন, বার্থডের বিভিন্ন বেলুন টেলুন সহ বিভিন্ন জিনিস পেয়ে যাবেন। এইভাবে আপনার ক্যাটাগরি ওয়াইজ সার্চ করতে হবে। এই সার্চিং পদ্ধতিটা শেখা জরুরি বিষয়, বুঝছেন? এটা আপনি গুগলেও সার্চের প্রয়োজন হয়, ইউটিউবেও সার্চের প্রয়োজন হয়, সব জায়গায় এটা প্রয়োজন। কিওয়ার্ড সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে, তো ওটা আপনারা একটু সময় দেন, দিলে হয়ে যাবে। রেডিমেড না নেওয়াই ভালো। দিতে তো আমার সমস্যা নাই, আমি দিয়ে দিতে পারি, 100 ছবি একসাথে আপনার পাঠিয়ে দিতে পারি। ঠিক আছে স্যার। হ্যাঁ, তো ওইটা আমি চাচ্ছি যে আপনি সেলফ এটা প্রোভাইড করেন। ওইটা সমস্যা স্যার, যে আমাদের সার্চ করে বের করতে অনেক সময় যায়, যদি সার্চ করি বিভিন্ন অনেক রেজাল্ট আসে। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওইটা থেকে আপনার শিকার আছে অনেক কিছু। আপনি যখন সার্চ দিবেন, জি স্যার ঠিক আছে। কিওয়ার্ডগুলো যখন আপনি জানেনই না ফ্রেম লিখলে ফ্রেম আসবে, এই যে আমি ফ্রেমটা নিয়ে আসছি, আমি তো ফ্রেম লিখেই নিয়ে আসছি ফ্রেম, ঠিক না? তো আপনাকে ওই কিওয়ার্ডগুলো অভ্যস্ত হতে হবে সার্চের জন্য, যে কী লিখবো আমি। অনেকে আছে এটা খুঁজে পায় না কী লিখবে, সেটাই তো ওই খুঁজে পাওয়ার অভিজ্ঞতা আপনার হতে হবে, ওই এক্সপিরিয়েন্স হতে হবে। কাস্টমারের সামনে আপনি দ্রুত ওর প্রয়োজনীয় একটা ছবি বাইর করে নিয়ে আসতে হবে অনলাইন থেকে, বুঝতে পারছেন? এটা করতে হলে আপনার এই সার্চিং অভিজ্ঞতা দরকার। যাই হোক, আমরা এখান থেকে দেখি যে আমরা যদি একটা ছবিকে শেপের মধ্যে যাই, এখানে কিছু শেপ আছে, ঠিক না? রেক্টেঙ্গুল আছে, চতুর্ভুজ, এটা 4টা লাইন। ইন জেনারেলি যখনই আপনি এটাতে ক্লিক করবেন, এখানে এটার সাইজ কি দেখাবে যদি আপনি ডাবল ক্লিক করেন, এটা হচ্ছে এত পিক্সেল বা এত পিক্সেল। আপনি যদি চান না আমার এটা এরকম হবে 300 আর 150, মানে ওয়াইড 300, হাইট 150, তাহলে দেখেন এটা এরকম একটা বক্স তৈরি হয়ে যাচ্ছে। এটা আসলে আরেক রকম জিনিস। আপনি যদি চান, তাকে বলি আমি, এটা না, আপনি প্রথমে এখানে গেলেন, গিয়ে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে ক্রিয়েট রেক্টেঙ্গুলার আসবে। যদি আপনি এখানে এই
রাউন্ডেডে ক্লিক করেন তাহলে ওই রাউন্ডেডের এখানে এটা চলে আসবে। এখন এখান থেকে আপনি দেবেন এটা কত পিক্সেল বাই কত পিক্সেল হবে। আর রাউন্ডের এটার জন্য হয় কি যে কোন কর্নারে কত পিক্সেল রাউন্ড হবে এটাও আপনি বলে দিতে পারেন। এক্সাম্পল দেখেন এখন 10 স্যার 10 এটা আছে। 14 তে আছেন স্যার। স্যার এই যে অপশনটা 14 তেও আছেন স্যার, এই যে হ্যাঁ, কর্নারে এটা কত 14তেও আছে, 14তে আছে। আপনি যদি এটার মধ্যে ক্লিক করেন তাহলে ওইটা আসবে না, অন্যটা আসবে। কোন শেপে স্যার, আপনি আছেন এটার উপরে নির্ভর করে আপনি এখানে কি আসবে। পলিগনালে ক্লিক করলে আরেক রকম আসছে, ঠিক না? নাম্বার অফ সাইড 5 লেখা স্যার আছে, এটা বুঝতে পারছি স্যার। এখানে যদি নাম্বার অফ সাইড 3 দিয়ে দেন তাহলে 3 সাইডের আসবে ট্রায়াঙ্গেল। এখানে কিন্তু ওই যে একটা থেকে অনেক জিনিস বানানো যায়, মানে এটা থেকে আপনি পলিগনালে যাওয়ার পরে আপনি যদি এটাকে 8 দেন তাহলে কি হয় দেখেন 8টা কর্নার চলে আসবে, ঠিক না? জি স্যার। একটা থেকে অনেক শেপ। তো এগুলো জটিল না, আপনি একটু দেখলেই বুঝে ফেলবেন, এটা আসলে আবিষ্কার করে নিলেই হয়। তো যেটা হচ্ছে যে এখানে আমরা কোন রাউন্ড দিলে ক্লিক করে রাউন্ডটা কত হবে আমি এখান থেকে বলে দিতে পারি। চাইলে আমি ইকুয়াল রাখতে পারি, 100% 200 পিক্সেলের একটা রাউন্ড আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে? এখন যেটা হচ্ছে যে এটার মধ্যে আমাদের কিছু কাজ আছে। এটাতে যখন আমরা যাব, যদি আপনি লাইনের মধ্যে ক্লিক করেন তাহলে এখানের যে অপশনগুলো আসে এটা আমাদের পরিচিত। আর লাইনের বাইরে যদি উপরে ক্লিক করেন, হ্যাঁ, তাহলে এটা মোটামুটি এখানে তেমন কোনো কাজ নাই, শুধুমাত্র এই বাউন্ডিং বক্সটা অন অফ করতে পারেন, বুঝছেন? আর এখানে আরও কিছু বিষয় আছে, এটা আমরা দেখবো যে গ্রুপ লেয়ার কিংবা অ্যাক্টিভ লেয়ার, এটা এখন এই মুহূর্তে এটা প্রযোজ্য না, যখন হবে আমরা দেখব। তো এই বক্সটা আসার পরে আপনি চাইলে এই বক্সের প্রপার্টিজ আছে, প্রপার্টিজটা এখানে চলে আসছে, আপনি আলাদা করে দেখেন। আপনি যখনই এরকম যেতে যাবেন সিলেক্ট করবেন, একটা প্রপার্টিজ আছে। তো এটা প্রপার্টিজের কাজ কি? প্রপার্টিজে মূলত এটা তো ওয়াইড হাইট আছে, অবস্থান কোথায় রাখছেন আপনি এটা আছে, পেজের কোন জায়গায় XY, যেটা এটা তো আমরা বুঝি, স্থান পরিবর্তন হবে, 500 দিলে এটা একটু সরে যাবে, প্রথম থেকে 500 পিক্সেল দূরত্বে রাখলেন আপনি। এরপরে যেটা হচ্ছে শেপের ভিতরে কি হবে, আপনি চাইলে কালার পরিবর্তন করতে পারেন। এখান থেকে আপনি কালো দিতে পারেন, গ্রে দিতে পারেন, প্যাটার্ন ইউজ করতে পারেন, ঠিক আছে? প্যাটার্নের মধ্যে যে কোনো ছবি নিয়ে আসতে পারেন, এটা তো বুঝেন। তারপরে যেটা হচ্ছে আপনি যদি চান কালারফুল কোনো গ্রেড ইউজ করবেন, এগুলো কালার ইউজ করতে পারেন। এটা আসলে এরকম আসবে না, ওটাই হচ্ছে কালার, ঠিক আছে? আর যেটা হচ্ছে আপনি যদি চান যে না আপনার কোনো কালার রাখবেন না, তাইলে আপনি যেটা করতে পারেন নো কালার। নো কালার দিলে আপনার লাইনটা একটু দিতে হবে, এটা হচ্ছে নো কালার, ফিল কালার থাকবে না। এটা হচ্ছে যে আপনার লাইনের কোনো কালার দিবেন আপনি, স্ট্রোক কালার, হ্যাঁ স্ট্রোকের। আর এটা হচ্ছে লাইনের সাইজটাকে ঠিক করবেন। আর এটা হচ্ছে লাইনের স্টাইল, ডট হবে নাকি ড্যাশ হবে এটা দেখবেন। ডট কিংবা ড্যাশ যদি আপনি দেন, ওইখানের মধ্যে আবার কিছু কাজ আছে এই জায়গার মধ্যে, যে এটা হচ্ছে কি লাইনটা হচ্ছে 4 পিক্সেল ধরেন, আর গ্যাপটা হচ্ছে 2 পিক্সেল। আপনি যদি চান গ্যাপ বাড়িয়ে দেবেন, সমান সমান করবেন, 4 দিয়ে দেন, তাহলে যতটুকু লাইন ততটুকু গ্যাপ। আবার আপনি যদি বলেন না আমি 1 দিয়ে দেব, 1, গ্যাপ কমে যাচ্ছে। তো এটা কম্বিনেশন আপনার 3টা কম্বিনেশন দিতে পারেন। প্রথমে 4 1 দিলেন, আবার আপনি দিতে পারেন 5 2, তাহলে কি হবে এখানে দুটা কি সমান, 19 20, একটু বড় করে আরো 6 6 2। তো একটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, একটার গ্যাপ হচ্ছে 1 আর একটার গ্যাপ হচ্ছে 2, বুঝতে পারছেন? এভাবে আরেকটা আপনি করতে পারেন, একটা দিয়ে দেন আপনি 10 এবং 4, এই যে। তাহলে আপনি এভাবে আপনি একাধিক
ড্যাশ গ্যাপ ড্যাশ গ্যাপ ড্যাশ গ্যাপ করতে পারেন, ঠিক আছে? এগুলো অনেক সময় প্রয়োজন হয়, জি স্যার। অনেক সময় প্রয়োজন হয়। তো তারপরে যেটা হচ্ছে এখানে আসলে আর কিছু নাই, মূলত আমরা এটাই দেখবো, এখানে আর সময় নেব না। এগুলো আমরা পারি, পাতের অপারেশন যেটা, এটা হচ্ছে কি যে দুইটা লাইন যদি হয় একসাথে জয়েন করে দেওয়া, এটা আমরা দেখছি এখানেই। এই যে এটা হয় কি, এই ধরেন এখানে একটা লাইন আছে, আপনি যদি আরেকটা লাইন ড্রয়িং করেন, এখন যদি আপনি এটা দেন, ইউনাইট যেটা স্যার রাষ্ট্রীয় দেখছি না। এটা আসলে কমন, এটা ফটোশপ আমরা ওইরকম ব্যবহার করি না। এটা কি ব্যাপার দেখাচ্ছে না, আমাদের ফিল থাকতে হবে, ফিল না হলে হবে না এটা। এখন দেখি আমরা ফিল করে ওই যে ও অংশটা রাখছে, এই যে মিশে গেছে, দুইটার মধ্যে মিশে। এগুলো আসলে ওই রকম প্রয়োগ হয় না, এটা আমরা এখানে নিয়ে চিন্তা করে লাভ নেই। তো আমাদের যেটা হচ্ছে যে আমরা যদি এরপরে দেখি শেপটার মধ্যে আর কি আছে। এই ধরনের রেডিমেড শেপ আপনি তো তৈরি করতে পারেন, অ্যাঙ্গেল কি দেবেন সব কিছু আপনি দেখতে পারেন। এখানে হচ্ছে লাইন, লাইন আপনি ড্রয়িং করতে পারেন, শিফট ধরে আপনি নিতে পারেন সোজা হিসাবে, আর যদি শিফট ছেড়ে দেন তাহলে সোজা থাকবে না, ইচ্ছে মতো আপনি বাগাইতে পারেন। তো লাইন আমরা বুঝি, এটা আসলে ভেরি সিম্পল, এটা নিয়ে আমাদের চিন্তা করার কিছু নাই। এরপরে যেটা হচ্ছে আমরা দেখব কাস্টম শেপ। কাস্টম শেপ দিলে কি হয়, ওই জায়গার মধ্যে একটা শেপের অপশন চলে আসে, দেখেন জেনারেলি এটা থাকে না, এটা নাই। আপনি যখন এখানে কাস্টমে চয়েস করবেন ওইটা শেপ চলে আসবে। এখানে কি হয়, আমি রিসেট দিই প্রথমে, এই শেপগুলো আপনি পাবেন, এটা পাবেন আপনি। এই শেপ দিয়ে আসলে শেপ দিয়ে আমরা কী করি, একটা এক্সাম্পল দেখেন। ধরেন আপনি এই শেপটা নিলেন, নিয়ে এখানে একটা ড্রয়িং দিলেন। এখন আপনি যদি এটাকে ফিল বাদ দিয়ে রাখেন, ফিল নাই, এই লাইনটাকে, এটাকে যদি আপনি মেক সিলেকশন করেন, মেক সিলেকশন কি, আপনাকে ওইখানে যেতে হবে, রাইট ক্লিক, মেক সিলেকশন, ওকে দেন, এটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক না? আপনি ওখানে কপি পেস্ট করে দেখেন কি হয়েছে। হ্যাঁ, কপি হয় না এই জন্য যে আপনি ব্যাকগ্রাউন্ড করবেন। তো যদি আপনি ব্যাকগ্রাউন্ড লেয়ার চয়েস না করেন তাহলে করতে পারেন এই শিপটা দিয়ে পিছনে কপি, এক্ষেত্রে এই জায়গার মধ্যে আপনি অল লেয়ার দিতে হবে, দিয়ে দেখেন আপনি কপি পেস্ট করেন কি হয়েছে। কপি হয় নাই, অল লেয়ার দিলে তো হওয়ার কথা। কপি পেস্ট, ওই লাইনটা চলে আসছে, ভিতরে আসে নাই। আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারে থাকলাম, কপি পেস্ট, এখন আসছে। কি আসছে আপনি বুঝেন নাই? জি স্যার বুঝা যাচ্ছে। ওই তো ব্যাকগ্রাউন্ড লাইনের মধ্যে অংশটা কেটে আসছে, আমরা অন্য একটা শেপ দিয়ে যদি দেখি, ব্যাকগ্রাউন্ডটা কেটে নিয়ে আসছে। হ্যাঁ সেটাই জি স্যার, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ আমরা যদি আরেকটা শেপের মধ্যে যাই, ধরেন ক্লিয়ার একটা শেপের মধ্যে যাই, তখন ক্লিয়ার হবে, এটা দিয়ে দেখেন আপনি ক্লিয়ার হয়ে যাবে। এই তো আপনার এই অংশটা, আপনি এটার মধ্যে যেতে হবে, সিলেক্ট শেপ কিংবা সিলেক্ট পাথ বলা হয় এটাকে। এটাতে ক্লিক করে আপনি রাইট ক্লিক দেবেন, মেক সিলেকশন, ফেদার আমরা সাধারণত ইউজ করি না, কপি পেস্ট, কপি পেস্ট, এই যে ওই ফ্রেমটা চলে আসছে আপনার। এটা বুঝছেন, আপনি একটা শেপ দিয়ে আপনি কিছু অংশকে কপি করে নিতে পারেন। জি স্যার বুঝতে পারছি। ভেরি সিম্পল, এটা জটিলতা কিছু নাই। এখানে বিষয় যেটা হচ্ছে যে আপনি শেপে যখন যাবেন আপনার অনেক
শেপের প্রয়োজন হবে, যেটা আসলে ওই লিস্টে আপনি পাবেন না। তখন আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে বাইরে যদি আপনি সেটিংয়ে ঢুকেন, এই জায়গার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন ধরনের শেপ আছে। এক্সট্রা শেপ আপনি লোডও দিতে পারেন, রিপ্লেসও করতে পারেন। তো আমরা এখানে কি আছে দেখি, যেমন ধরেন আপনি যদি এখন এরোতে যান, বিভিন্ন ধরনের এরো চলে আসবে এখানে, বিভিন্ন এরো। ওই এরোগুলো আপনি ব্যবহার করতে পারেন, রেডিমেড পেয়ে গেলেন কম সময়ের মধ্যে, ঠিক আছে। তো যদি আপনি চান যে এর বাইরে যাবেন, ক্যাটাগরি অনেকগুলো আছে এখানে, আপনি যেটা চান এটা নিয়ে আসতে পারেন। যেমন অ্যানিমেলে যান আপনি, বিভিন্ন পাখির ছবি, ওটার ছবি চলে আসছে, খরগোশের ছবি। তো ধরেন আপনি একটা এই পাখির ছবি নিয়ে গিয়ে এখানে ড্রয়িং করে দিলেন। তো আপনি যদি এটা কপি করেন তাহলে ওইটাই আপনার কপি হবে, এই মুখ অংশটা কপি হবে আপনার। এটা আমরা বুঝে নিচ্ছি, ঠিক আছে। তাইলে সেই ব্যাপারটা আমরা বুঝলাম। শেপের মধ্যে আমরা ইচ্ছে মতো এডিটিংও করতে পারি। একটা শেপকে আমরা ছোটো বড়ো কিংবা এখানে যে অ্যানকর পয়েন্টগুলো আছে, পয়েন্টে ধরে আমরা ইচ্ছে মতো রিসাইজ করে নিতে পারি, ঠিক আছে। তো আমাদের আগামী ক্লাসে আমরা টুলসের পরিচিতি শেষ করে দেব। আমরা হয়তো আপনাদের বলছি এই কথা যে আমাদের আগামী ক্লাসে যদি এটা শেষ হয়ে যায়, তাইলে পরবর্তী ক্লাসে আমরা প্র্যাকটিস ক্লাস সেশন শুরু করে দেব টানা 4-5 দিন। তারপরে আমরা যাব সরাসরি প্রজেক্টে। আপনাকে একটা লেবেল তৈরি করে আমরা দেখাবো, একটা প্রোডাক্টের একটা পানির বোতলের লেবেল কিভাবে তৈরি করবেন, কিংবা একটা ব্যানার সাইনবোর্ড কিভাবে ডিজাইন করবেন, বইয়ের প্রচ্ছদ কিভাবে করবেন। আমরা কিছু বেসিক বিষয় শেখাবো আপনাকে, যেটা ব্যবহার করে আপনি যে কোনো কিছু করতে পারেন। বুঝতে পারছেন? স্যার আমি যদি নতুন একটা শেপ তৈরি করে ওইটাকে সেভ করি, মানে ওইটা কোন ফরম্যাটে সেভ করব? হ্যাঁ, আমাদের যে কোনো কাজই পিএইচডিতেই রাখতে হবে, তখন আবার আমরা এটা পাবো। আর যদি আমরা জেপিজি করি ওটা তো ফাইনাল, ওটা ঠিক আছে স্যার, ওই যে লোড শেপগুলো লোড দেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, ওইটা আসলে আমি করি নাই, কারণ আমাদের ওরকম ফিক্স সেই বানানোর প্রয়োজন হয় না। আমি দেখবো, যদি আমি দেখি নেক্সট ক্লাসে আপনাকে দেখাচ্ছি আমাদের অবশ্যই এরকম করা যায়, কিন্তু আমি আসলে ওইরকম করে দেখি নাই কখনো, প্রয়োজন পড়ে নাই। তো আমরা জি স্যার। সেভ করে দেখবো, সমস্যা না। যদি আমি আগে দেখে নিই, আপনাদের রেখে দেখতে গেলে একটা সময় নষ্ট হবে। চেঞ্জ করলে ব্যাকগ্রাউন্ড দেখবে না। হ্যাঁ, তো আমরা আজকের ক্লাসে চাচ্ছি যে আমরা শেষ করে দিতে। আমাদের ক্লাস টাইম কতক্ষণ হইল? মোটামুটি আমাদের 1 ঘন্টা হয়ে গেছে। তো আমরা আগামী ক্লাসে পাত দেখবো, পাতের সাথে আরও কিছু জিনিস দেখবো, যেটা হচ্ছে ওইখানে আরও যে টুকটাক ছোটো ছোটো কিছু বাটন আছে, হ্যান্ড টুল আছে, তারপর এখানে কিছু বিষয় আছে, এই জুম আছে, হ্যান্ড আছে, এগুলো ছোটো ছোটো বিষয়, এগুলো আসলে সময় নষ্ট হবে না। মেইনলি আমরা আগামী ক্লাসে পেন টুলের উপরে একটু সময় দেব। ওইখানে অনেক ইন্টারেস্টিং কাজ আছে, আপনি দেখবেন। পেন টুলের ক্লাস হচ্ছে, আপনি তো 3Dর ক্লাস দেখছেন, ঠিক না? জি দেখছি। দেখার পরে তো আপনার মনে হয়েছে যে ওইটাই সবচেয়ে কম বুঝছেন আপনি ওই ক্লাসটা, ঠিক না? এরকম মনে হয় নাই? জি আপনি যখন পেন টুলের কাজ দেখবেন ওইভাবে আপনার মনে হবে। পেন টুল যদিও আপনি মনে হচ্ছে সহজ, আপনার সবাই জানেন, কিন্তু ওই ক্লাস করার পরে মনে হবে ওই ক্লাসটা আমি খুবই কম বুঝলাম, মানে অনেক জিনিসই বুঝলামই না, মানে কঠিন। আপনাকে বুঝতে হলে অনেক দিন লাগবে। পেন টুলের কিছু কাজ আছে। তো যাই হোক, আসলে 3D আমাদের শিডিউলের মধ্যে নাই। পেন টুলটা আমরা সব শেষে দেখাই, কেন? যেহেতু ওইটা একটু বেশি কাজ, ওইটা শেষের দিকে দেখাই। তো মধ্যখানে আপনাদের আমি একটা এক্সট্রা চ্যালেঞ্জ দিয়েছি 3D দেখিয়ে। 3D আসলে কেউ দেখায় না, 3D আলাদা বিষয়। তো যাই হোক, তাইলে আমাদের এতটুকু আজকে থাক। আমরা আগামী ক্লাসে টুলস পরিচিতি আশা করা যায় শেষ করে দিব। পরবর্তীতে আমরা প্র্যাকটিস সেশনে যাব, ঠিক আছে? ওকে স্যার। তাইলে আমি শেয়ার স্টপ করে দিই।